জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার শেখ হাসিনার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা মিলল টিউলিপ সিদ্দিকের। তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করতে হাসিনার আজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য ব্যবহার করে বালু বোঝাই ট্রাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এবার শেখ হাসিনার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা মিলল টিউলিপ সিদ্দিকের। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে $13 বিলিয়ন সরিয়েছেন, যা টাকায় হিসাব করলে প্রায় 2 লাখ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে এমন তথ্য জানিয়েছেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এই বিপুল পরিমাণ অর্থ সাবেক প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া সরানো সম্ভব ছিল না। হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের 15 কোটি পাউন্ডের বেশি মূল্যের অন্তত 280টি সম্পত্তি রয়েছে যুক্তরাজ্যের। দেশটিতে এসব সম্পদ কেনার অর্থে কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়। এই সম্পদ শেখ হাসিনা জাবেদের নামে কিনেছেন কিনা তাও পরিষ্কার নয়। তবে ফাইন্যান্সিয়াল টাইমসের পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, এসব অভিযোগ যুক্তরাজ্যের লেবার পার্টির সরকারের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে লেবার সরকারের সিটি মিনিস্টার, যদিও এখনো পর্যন্ত প্রমাণিত নয় যে টিউলিপ সিদ্দিক এসব অপকর্মের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন কিনা। এ বিষয়ে মন্তব্যের জন্য টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বাংলাদেশ সরকার পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ করছে কিনা সে বিষয়ে তারা কিছু বলবে না। এ বিষয়ে তাদের অনেক পুরনো নীতি রয়েছে। সংসদ হাউস অব কমন্সের স্ট্যান্ডার্ড কমিশনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আইন নিয়ে তদন্ত শুরু হয়েছে। টিউলিপ সিদ্দিকী হচ্ছেন প্রথম এমপি যার বিরুদ্ধে পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনারের তদন্ত শুরু হয়েছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনে তার যে প্রপার্টি রয়েছে সেটির আয়ের তথ্য কর্তৃপক্ষকে জানানো হয়নি। তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করতে হাসিনার আজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য ব্যবহার করে বালু বোঝাই ট্রাক, একটি দুটি নয় 5-5টি বালু বোঝাই ট্রাক বিভিন্ন কায়দায় দাঁড় করিয়ে আটকে দেওয়া হয় খালেদা জিয়ার বাসভবন ফেরোজায় প্রবেশের পথসহ পুরো রাস্তা। আর এসবের নেপথ্যে ছিল বেগম খালেদা জিয়াকে সমাবেশে যেতে না দেয়া। কেননা বিরোধী দল বিএনপির মার্চ পর ঢাকা আন্দোলন সফল হলে 14 একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন অসম্ভব হয়ে যেত। তাই বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করা হয়। অভিযোগ রয়েছে, ইতিহাসের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের সেদিন কুশীলবদের মধ্যে অন্যতম ছিলেন পুলিশ কমিশনার বেনজির, উপপুলিশ কমিশনার লুৎফর কবির, এডিসি আয়েশা সিদ্দিকা, ওসি রফিক। অতি উৎসাহী হয়ে যোগ দেন আশেপাশের থানার কর্মকর্তারা। 2013 সালের 29 ডিসেম্বর খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে বালু ভর্তি ট্রাক রেখে সড়ক বন্ধ করে দেয়া ছাড়াও 8 প্লাটুন পুলিশ বাড়িটি ঘিরে রাখে। সেদিন সকাল হতে না হতেই বিপুল সংখ্যক র্যাব ও পুলিশে পুরো রাস্তা ভরে যায়। তারা সেখানে রীতিমতো দেয়াল তৈরি করেন। সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে খালেদা জিয়া যখনই বের হতে চেষ্টা করেন তখনই তাকে আটকে দেওয়া হয়। বেগম খালেদা জিয়া যখন বের হতে চেষ্টা করেন তখন তার গাড়ির সামনে অন্য সদস্যদের নিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা। ক্ষমতার অপব্যবহার করে একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে করা তার কর্মকাণ্ডে খুশি হয়ে তৎকালীন প্রশাসন তাকে বানিয়ে দেয় গোপালগঞ্জের এসপি। বিশেষ আশীর্বাদে পদোন্নতি পেয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদেও। এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসএস ট্রান্সপোর্ট শাখা থেকে দায়িত্ব দেওয়া হয় এসবির গুরুত্বপূর্ণ শাখা ওপেন সোর্সে। এই দলের আরেকজন উপপুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে বানিয়ে দেওয়া হয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। কর্মরত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সে। তবে নানা অনিয়মের অভিযোগে গত 2 সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বেগম জিয়াকে অবরুদ্ধ করতে ভূমিকা রাখেন তখনকার সময়ের দিব্যি গুলশান বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম। তিনি বিশেষ আশীর্বাদে ডিএমপির যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেন্সিক বিভাগ ও ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজি দায়িত্ব পালন করেছেন। গুলশান জোনের এসআই নুরুল আলম পদোন্নতি পেয়ে হয়েছেন উপকমিশনার। যদিও বর্তমানে অবসরে আছেন এই কর্মকর্তা, আর এদের সবার নাটের গুরু ছিলেন তৎকালীন আইজিপি বেনজির আহমেদ। ক্ষমতাকে কতটা অপব্যবহার করা যায় তার বড় উদাহরণ এই বেনজির, যিনি শেখ হাসিনার আশীর্বাদে ডিএমপি কমিশনার থেকে র্যাব প্রধান ও পুলিশের আইজিপি থেকে গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি।
মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির সাবেক প্রধান, এক সময়ের প্রবল প্রতাপশালী এই অতিরিক্ত আইজিপির অনিয়মের শেষ নেই। ডিএমপির যুগ্ম কমিশনার থেকে এসবি প্রধান, গত 10 বছরে নাটকীয় উত্থান, অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ক্রসফায়ারের হুমকি তুলে নিয়ে ডিবিদের নির্যাতন, বিঘায় বিঘায় জমি দখল, বাড়ি দখল, ব্যবসায়ীদের জিম্মি করে কোটি টাকা মামলা আদায়, বাণিজ্য, জঙ্গি নাটক সাজিয়ে মালিককে গ্রেপ্তার করে এনজিও ছিনতাই, শ্যালককে দিয়ে পিডব্লিউডির টেন্ডার বাজে এমন কোনো কাজ নেই যা করেনি এই মনিরুল। জঙ্গি দমনে কাজ করাই মনিরুল নিজেই জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে নিষিদ্ধ দুটি এনজিও পরিচালনায় জড়িত ছিলেন। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের নামে 7 বছরে এই এনজিও মধ্যপ্রাচ্যের 2 দেশ থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান এনেছে। নানা অনিয়ম দুর্নীতিতে জড়ানো এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনা সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছেন। যেভাবে নিষিদ্ধ এনজিওর দখল করেন মনিরুল ইসলাম বাংলাদেশে মধ্যপ্রাচ্য ভিত্তিক দুটি এনজিওর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। সূত্র বলছে 1994 সালে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে একটি এনজিও বাংলাদেশে তাদের প্রথম কার্যক্রম শুরু করেন। এটি পরিচালনা করতেন একটি প্রভাবশালী ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দ্বিতীয় সারির নেতা মোহাম্মদ জামাল আব্দুল খালেক আল নুরি। প্রথম দিকে এনজিওটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ ও ছিন্নমূল বয়স্ক মানুষের পুনর্বাসনের কাজ করত। অনুসন্ধানে জানা গেছে 2016 সালে মনিরুল ইসলাম জঙ্গি দমনে গঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান হয়ে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে এনজিওটির চেয়ারম্যানকে গ্রেফতার করেন। পরে এনজিওটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন, নাম সংস্কার করে কুয়েত সোসাইটি ফর রিলিফ নাম দেন। এরপর দখল করেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের আরেকটি এনজিও। জাতীয় এনজিও ব্যুরোর নথি বলছে 2017 সালের নভেম্বর মাসের 2 তারিখে কুয়েত জয়েন্ট কমিটি এনজিওটির নাম পরিবর্তন করা হয়, যাতে মনিরুল ইসলাম সুপারিশ করেন। এরপর থেকেই এনজিও দুটি ভিন্ন নামে ভিন্ন রূপে নির্বিঘ্নে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে, যার নেপথ্যে ছিলেন এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম। তার প্রভাবে এই এনজিও কার্যক্রম নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস পাননি। অনুসন্ধানে জানা গেছে জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে, আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট কর্তৃক এনজিও দুটির ওপর নিষেধাজ্ঞা জারি আছে। বাংলাদেশেও এর কার্যক্রম নিষিদ্ধ ছিল। এমনকি 2017 সালে জঙ্গি সংগঠনগুলোর অর্থ যোগানদাতা হিসেবে চিহ্নিত 17টি এনজিওর তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই তালিকায় মনিরুল ইসলামের দখল করা এনজিও দুটির নামও ছিল। পরে নাম কিছুটা সংস্কার করে প্রভাব খাটিয়ে ওই তালিকা দেখে এনজিও দুটি দেন মনিরুল ইসলাম। গোপনে তিনি ওই এনজিওর মাধ্যমে কুয়েত থেকে অর্থ সংগ্রহের কাজ চালিয়ে যান। তবে 2017 সালে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি টের পেয়ে গেলে তিনি কৌশলে ওই এনজিওর মালিকানা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। পরে 2018 সালে 20 জুন এনজিওটির চেয়ারম্যান বানানো হয় মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহিনকে। অনুসন্ধান বলছে দুটি এনজিও গত 7 বছরে রোহিঙ্গাদের পুনর্বাসনের নামে মধ্যপ্রাচ্য থেকে কয়েক হাজার কোটি টাকা অনুদান সংগ্রহ করে, যার নেপথ্যে ছিলেন মনিরুল ইসলাম নিজেই। বর্তমানে এনজিওটির নামমাত্র প্রধান গাজী জহিরুল ইসলাম, কিন্তু নাম থাকলেও এটি পরিচালনা করেন রেজাউল আলম শাহিন নিজেই। অনুসন্ধানে দেখা গেছে কেএসআর কুয়েত ভিত্তিক একটি খাদ্য বিতরণ এনজিও। 1994 সালে প্রতিষ্ঠা হওয়া এনজিওটির পূর্ব নাম ছিল রিভাইভাল অব দ্য ইসলামিক হেরিটেজ। 9/11 যুক্তরাষ্ট্রের টু ইন টাওয়ারে সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এনজিওটির বিরুদ্ধে। এজন্য 2003 সাল থেকে বিশ্বের অনেক দেশে এনজিওটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।